Focus Group Discussion on World Asthma Day 2026, an initiative of ATN News, organized by Bangladesh Lung Foundation, supported by Afsonin Pharma Limited and Trilog. সুধী দর্শক, আসসালামু আলাইকুম। একটা ছোট্ট গল্প দিয়ে শুরু করি। একটি সুখময় পরিবেশ, একটি আনন্দময় পরিবারের চিত্র। একটি মানুষের জন্য তারা অপেক্ষা করছেন। তিনি আর কেউ নন, ওই পরিবারের কর্তা, যিনি একটি চাকরিতে পদোন্নতি নিয়ে আজকে বাসায় ফিরছেন। অনেক আনন্দ তার মনে, সেই সাথে আনন্দ পরিবারের ভিতরে। তিনি এলেন, বাড়ির সবার সাথে আনন্দটি ভাগ করে নিলেন এবং যেটি আমাদের দেশের অতি সাধারণ দৃশ্য, সবাই মিলে একসাথে ভালো মন্দ খেতে বসলেন। খাবারের মধ্যে ছিল কিছু খাদ্য যেগুলো অ্যালার্জিকে বাড়িয়ে দেয় এবং এই অ্যালার্জি বেড়ে যাওয়ার কারণে শ্বাসকষ্টও বেড়ে যায়। মুহূর্তের মধ্যে দেখা গেল খাবার শেষ হতে না হতে সেই মানুষটি প্রচন্ড শ্বাসকষ্টে কষ্ট পেতে লাগলেন। আবার ভিন্নভাবে চিন্তা করুন, একটি পরিবারে শিশু যে স্কুলে গিয়েছিল, স্কুল থেকে ফিরে এসেছে খেলাধুলা করে, ধুলাবালি মাখা তার সারা গা এবং তার হঠাৎ করে হাঁপড়ের মতো বুক ওঠানামা শুরু করলো। দুটো ক্ষেত্রেই কিন্তু কারণ একটি, সেটি হচ্ছে অ্যাজমা বা হাঁপানি। এই শব্দটি, এই রোগের নামটি আজ ঘরে ঘরে পরিচিত। এমন কোনো পরিবার বোধহয় বাংলাদেশে পাওয়া যাবে না যাদের কোনো না কোনো মানুষ অ্যাজমাতে আক্রান্ত। দর্শক, আজ বিশ্ব অ্যাজমা দিবস। এ উপলক্ষে আমরা আজ আলোচনা করব এই রোগটির আদ্যপান্ত নিয়ে। আমাদের কি ধরনের সচেতনতা ব্যক্তি পর্যায়ে, সমাজ পর্যায়ে নিতে হবে, আমরা কিভাবে উদ্বুদ্ধ করতে পারি সব মানুষকে, সর্বপর্যায়ের একেবারে স্বল্প শিক্ষিত থেকে দেশের সর্বোচ্চ নীতি নির্ধারক পর্যন্ত, সে ব্যাপারে আমাদের কথাবার্তা হবে আজ। প্রিয় দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি বিশ্ব অ্যাজমা দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই আলোচনা অনুষ্ঠানে। আমরা এখানে উপস্থিত হয়েছি বাংলাদেশ লাং ফাউন্ডেশনের তরফ থেকে বিশ্ব অ্যাজমা দিবস নিয়ে কিছু আলোচনার জন্য, এবং অনুষ্ঠানটি আপনাদের জন্য অর্থাৎ এটিএন নিউজের দর্শকের জন্য অত্যন্ত হৃদয়গ্রাহী এবং তথ্যবহুল হবে বলেই আমরা বিশ্বাস করি। অনুষ্ঠানটি সহযোগিতা করছেন অফসোলিন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আমি ডাক্তার কাজী সাইফুদ্দিন বেন্নুর বাংলাদেশ লাং ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক হিসাবে কাজ করছি। সেই সাথে আমি বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের পরিচালক হিসাবে দায়িত্ব পালন করছি। আমাদের সাথে আজকে যারা উপস্থিত রয়েছেন, আমি আমার বাম দিক থেকে তাদের পরিচয় আপনাদের কাছে তুলে ধরছি। প্রথমেই রয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর এম.এ. মুহিব স্যার, আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। এরপরেই রয়েছেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী, জলবায়ু, পরিবেশ এবং বনায়ন বিষয়ক বিশিষ্ট বিজ্ঞানী ডক্টর সাইমুম পারভেজ। আমাদের মাঝে আছেন ডক্টর প্রফেসর নাহরিন আই খান, অতি পরিচিত মুখ, যিনি সমাজকর্মী হিসাবে মানুষের অধিকার আদায়ের ব্যাপারে এবং বিভিন্ন জরুরি বিষয়ে সবসময় আমাদের সামনে উপস্থিত থাকেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অধ্যাপক। এরপরে রয়েছেন প্রফেসর ডাক্তার আব্দুস শাকুর খান, ছোট পর্দার অতি পরিচিত মুখ এবং একজন অত্যন্ত তুখোর আলোচক। বাম পাশে সবশেষে রয়েছেন ডাক্তার তাজরিন সুলতানা, যার উদীয়মান তথ্য এবং আলোচনা সবসময় আমাদেরকে আশার বাণী জুগিয়ে থাকে। আমার ডান পাশে রয়েছেন বাংলাদেশ লাং ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি প্রফেসর মোহাম্মদ আলী হোসেন স্যার, যাকে আমরা বলে থাকি বাংলাদেশে স্বাস্থ্য ব্যবস্থায় শ্বাসতন্ত্র সংক্রান্ত বিষয়ে একজন পায়োনিয়ার। তারপরে রয়েছেন একজন প্রিয় মুখ, বাংলাদেশের
পপ সঙ্গীতের গুরু বলা যায় যাকে, যিনি সবসময় আমাদের সাথে থাকেন এবং বাংলাদেশ লাং ফাউন্ডেশনের থিম সংটি যিনি তৈরি করেছেন এবং তার এই সমাজ সচেতনতা আমাদের সবসময় মুগ্ধ করেছে, জনাব ফেরদৌস ওয়াহিদ। রয়েছেন প্রফেসর আসিফ মুস্তফা মাহমুদ, বিশিষ্ট বক্ষব্যাধি বিশেষজ্ঞ এবং বাংলাদেশ লাং ফাউন্ডেশনের সম্মানিত মহাসচিব, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন বক্ষব্যাধি চিকিৎসক। এরপরে রয়েছেন ডক্টর সম্প্রীতি ইসলাম, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে বক্ষব্যাধি বিভাগে কর্মরত আছেন সহকারী অধ্যাপক হিসাবে। এবং সবশেষে রয়েছেন প্রফেসর দেওয়ান আজমল হোসেন, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট হাসপাতালের সহযোগী অধ্যাপক। আমি শুরুতে যেতে চাই ডক্টর তাজরিনের কাছে, যে অ্যাজমা বা হাঁপানি রোগটি খুব সংক্ষেপে আমাদেরকে একটু বুঝিয়ে বলবেন। ধন্যবাদ ডক্টর সাইফুদ্দিন বিন নূর স্যার আমাকে একটু সুযোগ দেবার জন্য। অ্যাজমা বা হাঁপানি রোগটা এটা আসলে একটা শ্বাসতন্ত্রের প্রদাহজনিত রোগ। আর যেটা হয় সাধারণত কোনো সময় কোনো অ্যালার্জির কারণে, কখনো কখনো ধুলাবালির কারণে, কখনো কখনো সাধারণ কোনো ফুসফুস ইনফেকশন, কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া দিয়ে ইনফেকশন হবার ফলে ফুসফুসে যে প্রদাহ তৈরি হয়, যার ফলে তীব্র কাশি এবং শ্বাসকষ্টে রোগীটি ভুগতে থাকেন। এটিকেই আমরা সাধারণভাবে অ্যাজমা বলে চিহ্নিত করে থাকি। আমরা কিন্তু আজকাল তীব্র কাশি নিয়ে আসছেন ছোট বাচ্চাদের মায়েরা খুব অস্থির হয়ে দৌড়াদৌড়ি করছেন। সুতরাং শ্বাসকষ্ট এবং কাশি যখন থাকবে তখন আমরা আসলে প্রথমেই অ্যাজমার কথাই চিন্তা করব। অসংখ্য ধন্যবাদ। আমরা খুব সংক্ষেপে বুঝতে পারলাম যে আসলে অ্যাজমা বা হাঁপানি রোগটা কি। সব শ্বাসকষ্টই অ্যাজমা বা হাঁপানি নয়। আমি এরপরে আপনার পাশেই প্রফেসর আব্দুল শাকুর খান স্যারের কাছে যাব। আমি স্যারের কাছে জানতে চাইব, এই যে শ্বাসকষ্ট, যে চিত্রটা একটু আগে আমরা তুলে ধরলাম বা এখন জানতে পেলাম, এই শ্বাসকষ্ট রোগটাকে আমরা কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি এবং এর সঠিক বৈজ্ঞানিক চিকিৎসা কি আছে বা কিভাবে আছে? একটা কথা আমি আগেই বলে নেই, শ্বাসকষ্ট মানেই যে অ্যাজমা তা নয়। আমি এখন ফোকাস করি অ্যাজমার উপর। আপনি যে প্রশ্নটা আমাকে করলেন সেখানে আমি একটা কথা বলবো যে আমাদের তথ্য উপাত্ত গবেষণা একটা কথা বলে যে অ্যাজমা রোগীদের প্রায় 50% রোগী হচ্ছে 10 বছরের নিচে, আর বাকি 50% জীবনে যে কোনো সময় হতে পারে। তো এখান থেকে একটা গুরুত্ব আমি অনুধাবন করি যে আমাদের 10 বছর বয়সের নিচে যারা, তাদের শিক্ষা দীক্ষা প্রাতিষ্ঠানিক শিক্ষা, খেলাধুলা নিয়ে ভবিষ্যতের জন্য গড়ে ওঠে। এই ভবিষ্যতের জন্য গড়ে ওঠা পপুলেশন যখন অ্যাজমায় ভোগে, তখন আমাদের চিন্তার বিষয় যে আমাদের সমাজ সামনের দিকে এগোতে হলে তাদেরকে আমরা লক্ষ্য করে নির্দেশনা দিব। আর একটা হচ্ছে কর্মক্ষম ব্যক্তিদের যখন হয় তখন তার কর্মঘণ্টা নষ্ট হয়, তার কাজের ক্ষেত্রে যেতে নষ্ট হয়। আর আরেকটি কথা আমার প্রথম আলোচক যেটা বলেছে, অ্যাজমা একটি প্রদাহজনিত অসুখ। তো যেহেতু যখন বিজ্ঞানীরা জানতে পারলো যে এটা প্রদাহজনিত অসুখ, তখন থেকে কিন্তু একটা চিকিৎসার মধ্যে আমূল পরিবর্তন আসলো। সেটা হচ্ছে প্রদাহ নাশক ঔষধ। এখন আপনি যেটা শুরুতে বলেছিলেন, জিনা নামে যে গ্লোবাল সংস্থাটি আছে, এটাই সারা বিশ্বে কিন্তু অ্যাজমা নিয়ন্ত্রণের জন্য, চিকিৎসার জন্য নির্দেশনা দিয়ে থাকে। বাংলাদেশও সিগনেটারি, আপনিও সেটার সাথে সংশ্লিষ্ট আছেন। এখানে পরিষ্কারভাবে প্রতি বছরই রিভিউ হয়। সর্বশেষ রিভিউ বলছে যে অ্যাজমা রোগীকে প্রথমে স্বশিক্ষিত হতে হবে, অর্থাৎ ওরিয়েন্টেশন, তার মধ্যে অ্যাওয়ারনেস বিল্ড আপ করতে হবে, সেই দায়িত্বটা আমাদের। এবং তারপরে যেটা কথা, যে অ্যাজমা ঔষধ বলতে যেটা বোঝায় সেটা মূলত ইনহেলার জাতীয় ঔষধ। এই ইনহেলারটাকে অ্যাজমা রোগীকে বন্ধু হিসাবে গ্রহণ করবে। আরেকটি হচ্ছে অ্যাজমার মধ্যে নিয়ন্ত্রণকারী মানে নিরাময়কারী বা উপশমকারী ঔষধ থাকে, সেটা যখন প্রয়োজন তখন। কিন্তু নিয়মিত এটাকে মানে নিয়ন্ত্রণ রাখার জন্য ইনহেলারের মধ্যে আইসিএস যুক্ত অর্থাৎ প্রদাহ নিবারক যুক্ত যে ইনহেলারটা আছে, এটার গুরুত্ব এখন সর্বাধিক। এটা চিকিৎসকের পরামর্শক্রমে যেভাবে ব্যবহার করা উচিত সেভাবে ব্যবহার করা উচিত। এই যে সে শিশু গোষ্ঠী যারা 50% আক্রান্ত হয়, সেই চিকিৎসার ব্যাপারে আমরা সচেতন হব, সমাজকে সচেতন করব। সমাজ কিন্তু পরিবার থেকে শুরু হয়, তারপরে রাষ্ট্র পর্যন্ত পৌঁছায়। অলওয়েজ টোটাল প্যাকেজটাই কিন্তু আমাদের দায়িত্ব। আজকে আমরা যারা আলোচনায় বসছি, যার যার অ্যাঙ্গেল থেকে বলবো এই দায়িত্ব আমরা যেন নেই। আমরা যদি দায়িত্ব নেই তাহলে সমাজ এবং পরিবার দায়িত্ব নিয়ে সামনের দিকে এগোবে। আমি এখন আমার ডান দিকে যেতে চাচ্ছি। আমাদের মাঝে রয়েছেন ডক্টর সম্প্রীতি ইসলাম। অ্যাজমা রোগীদের এই মুহূর্তে দরকার হাতের নাগালে প্রদাহ বিরোধী ইনহেলার। আপনার কাছে জানতে চাইব, এই যে প্রদাহ বিরোধী ইনহেলারটি তার হাতে উঠবে, তার আগে কি কি সাবধানতা নিলে বা কিভাবে আমরা অ্যাজমা থেকে
অ্যাজমার আক্রমণ থেকে নিজেকে রক্ষা করতে পারি? প্রথম কথা হচ্ছে অ্যাজমা এমন একটি রোগ যেটা আকস্মিকভাবে আমাদেরকে তীব্রভাবে আক্রান্ত করতে পারে। একজন লোক যে সারাক্ষণই শ্বাসকষ্টে ভুগবেন সেরকম না, হঠাৎ কোনো ট্রিগার ফ্যাক্টর যেগুলো, যেমন ধুলোবালি হতে পারে, ধোঁয়া হতে পারে, আবার এমন কিছু ফুলের রেণু বা কণা বা এমন কিছু হতে পারে যেটা তাকে বেশি করে ট্রিগার করে এবং তার প্রদাহটাকে বাড়িয়ে দেয়। এটা যে কোনো সময় হতে পারে এবং সম্পূর্ণ সুস্থ একটি মানুষ হঠাৎ করে এই ট্রিগার ফ্যাক্টরে যখন সে উন্মুক্ত হন, এমনকি পরিবেশের তাপমাত্রা পরিবর্তন সেটাও হতে পারে, তো তখন কিন্তু সে তীব্রভাবে শ্বাসকষ্টে আক্রান্ত হন। এবং সেই জন্য আমাদের সবসময় সচেতন থাকতে হয় যে ওই ট্রিগার ফ্যাক্টরগুলো মানে সামনে চলে আসছেন কিনা। এরপরের প্রশ্নটা হচ্ছে যে তাহলে এর সমাধান কি ইনহেলারের মাধ্যমে? ইনহেলার জিনিসটা কি? এটা হয়তো পরে আলোচনায় আসবে যে ইনহেলার খুব অ্যাজমা রোগীদের জন্য খুব প্রয়োজনীয় একটি ওষুধ এবং এটা সম্পর্কে অনেক ধরনের ভুল ধারণা আছে। এই ভুল ধারণাগুলো আমাদের ভাঙা দরকার। এবং ইনহেলারের মধ্যে দুই ধরনের ওষুধ থাকতে পারে, স্যার বলেছেন যে উপশমকারী ওষুধ এবং প্রদাহ নিবারককারী ওষুধ। তো এই ইনহেলারগুলো সঠিকভাবে সঠিক মাত্রায় ব্যবহার করলে ওই যে একটা ট্রিগার ফ্যাক্টর এক্সপোজারে হঠাৎ করে রোগী খারাপ হয়ে যাচ্ছেন, সে কিন্তু সম্পূর্ণভাবে তার থেকে নিরাময় হতে পারেন এবং নিয়মিত যদি ব্যবহার করেন ওই ট্রিগার ফ্যাক্টরে তার যে খারাপ হওয়ার যে প্রবণতা সেটা অনেকটা কমে আসতে পারে। এবারে অ্যাজমা দিবসের থিমও সেটাই, এবং এই ইনহেলার সম্পর্কে আমাদের ভুল ধারণাগুলো ভাঙতে হবে এবং ইনহেলারকে সহজভাবে নিতে হবে। অসংখ্য ধন্যবাদ। আসলে অ্যাজমার চিকিৎসা রয়েছে, সঠিক চিকিৎসা, বৈজ্ঞানিক চিকিৎসা নিলে অ্যাজমা অবশ্যই ভালো হয়। এবং আপনাদের কথা যেটা পরিষ্কার উঠে আসলো যে ইনহেলারের মাধ্যমে চিকিৎসা নেওয়াটাই হচ্ছে আমাদের প্রাথমিক চিকিৎসা এবং সবচেয়ে কার্যকরী চিকিৎসা। কিন্তু বাংলাদেশের হাটে মাঠে ঘাটে প্রত্যন্ত অঞ্চলে কিন্তু অ্যাজমার চিকিৎসা নিয়ে অনেক ধরনের কুসংস্কার রয়েছে, অনেক ধরনের অপচিকিৎসা রয়েছে। আমি এখন যেতে চাই ডক্টর দেওয়ান আজমল হোসেন আপনার কাছে। এই যে অপচিকিৎসা এবং বিভিন্ন ধরনের কুসংস্কার, এটির বিষয়ে যদি আপনি একটু আলোকপাত করেন এবং কিভাবে এটি থেকে আমরা বের হয়ে আসতে পারি, সাধারণ স্বল্প শিক্ষিত মানুষকে উদ্বুদ্ধ করতে পারি বৈজ্ঞানিক চিকিৎসায়, সেটির একটু ধারণা আমাদেরকে দেবেন। ধন্যবাদ স্যার। আসলে অ্যাজমার সম্বন্ধে অনেকগুলো মিথই আছে, যেমন গ্রামে গঞ্জে যারা অ্যাজমা পেশেন্ট আছেন তাদের একটা ধারণা হয়েছে যে অ্যাজমাকে যদি চিকিৎসা দিয়ে কন্ট্রোল করা হয় তাহলে সারা জীবনই এই চিকিৎসাকে নিতে হবে। কাজে চিকিৎসা ছাড়া যদি অন্য কোনো পদ্ধতিতে এই রোগটাকে কন্ট্রোল করা যায় তাহলেই ভালো। এবং এটা করতে গিয়ে ওনারা যেটা করেন যে অ্যাজমা অ্যাটাক হলে আগুনের পাশে বসে থাকেন, অথবা গরম পানির ভাপ নেন, অথবা দিনের বেলায় সূর্যের আলোতে বসে থাকেন। তো এতে হয় কি যে অ্যাজমা তো আসলে একটা টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন অ্যান্টিজেন অ্যান্টিবডির কারণে হয়ে থাকে। যখন বিক্রিয়াটা শেষ হয়ে যায় তখন কিন্তু অ্যাজমা এমনি এমনি অনেকখানি কমে যায়। তো ওনারা এটাকে চিকিৎসার একটা অংশ হিসেবে মনে করেন, যার কারণে যদি কখনো সিভিয়ার একুট অ্যাজমা আক্রান্ত হন তখন এই প্রক্রিয়াগুলো কন্টিনিউ করলে কিন্তু রোগী অবশ্যই মৃত্যুর দিকে এগিয়ে যাবেন। কাজে আমরা আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে দর্শকদেরকে আমি এটা বলতে চাই যে অ্যাজমা রোগীকে অবশ্যই এইসব কনসেপ্ট থেকে বেরিয়ে এসে আমাদের বিজ্ঞানসম্মত যে চিকিৎসাগুলো আছে সেটার শরণাপন্ন হতে হবে। এছাড়া গ্রামেগঞ্জে বিভিন্ন সময় বিভিন্ন পুরিয়া বিক্রি করা হয় যেখানে হাই ডোজ স্টেরয়েড দেওয়া থাকে, এবং এই সমস্ত পুরিয়া খাওয়ার ফলে পরবর্তীতে দেখা যায় যে পেশেন্টের কুশিং সিনড্রোম বা বিভিন্ন ধরনের জটিলতা তৈরি হয়। কাজে এই সমস্ত অপচিকিৎসা থেকেও নিজেকে প্রোটেক্ট করতে হবে। যেহেতু আজকের অনুষ্ঠানে আমরা জিনার যে কনসেপ্টটা পেয়েছি যে এই মুহূর্তে দরকার হাতের নাগালে প্রদাহ বিরোধী ইনহেলার, সো ইনহেলারকে অবশ্যই অ্যাজমা চিকিৎসার একদম প্রাথমিক একটা অংশ হিসেবে আমাদেরকে বুঝতে হবে। এবং সেই ক্ষেত্রে আমরা যেমন লং অ্যাক্টিং বিটা-2 অ্যাগনিস্ট এবং ইনহেল কর্টিকোস্টেরয়েড যে কম্বিনেশনটা আছে, এটাকেই অ্যাজমার প্রাথমিক চিকিৎসা হিসেবে আমাদের রোগীদের কাছে এই বার্তা পৌঁছে দিতে হবে। তাহলে আমরা পেশেন্টদেরকে এই মিথ থেকেও প্রোটেক্ট করতে পারবো, প্লাস ওনাদের চিকিৎসাটাও অনেকখানি এগিয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ। অর্থাৎ এই কথাটি অত্যন্ত পরিষ্কার যে বৈজ্ঞানিক চিকিৎসার কোনো বিকল্প নেই, এবং সেই বৈজ্ঞানিক চিকিৎসা যদি আমরা ফিরে আসতে না পারি, এটাকে যদি আমরা নিজেদের মধ্যে ধারণ করতে না পারি, তাহলে অ্যাজমাকে নিয়ন্ত্রণ করা বা অ্যাজমার কষ্ট থেকে বের হয়ে আসা অত্যন্ত কঠিন হবে। অ্যাজমার প্রকোপ বাড়ার পিছনে পরিবেশের একটি বিরাট প্রভাব রয়েছে। পরিবেশ দূষণ, বনায়নের অভাব, সেই সাথে নানা ধরনের দূষিত ধোঁয়া, গ্যাস, এগুলো উৎপন্ন করে চলেছি আমরা। যত আমরা আধুনিক হচ্ছি, যত আমরা নগরায়ন করছি, তত। আমি এই বিষয়ে এখন প্রফেসর নাহরিন আই খানের কাছে যাচ্ছি। আপনি তো পরিবেশ নিয়ে বহুদিন যাবৎ কাজ করছেন, আপনার প্রিয় বিষয়ও এটি, আপনার শিক্ষাদানের বিষয় এটি। আমরা জানতে চাই যে এই যে পরিবেশ দূষণ,
এই পরিবেশ দূষণের বিরুদ্ধে বা এই পরিবেশ দূষণ থেকে বের হয়ে আসার জন্য আমাদের কি কি করতে হবে এবং কিভাবে আমরা এ ব্যাপারে সমাজে সচেতনতা তৈরি করতে পারি? ধন্যবাদ। একটা খুব ইন্টারেস্টিং গল্প দিয়ে শুরু করতে চাই। সেটা হচ্ছে যে 2008-9 সালে আমার একজন সহকর্মী তিনি বায়ু দূষণ নিয়ে একটি রিসার্চ করতে যাচ্ছিলেন। তো উনি ফার্ম গেটের মাঝখানে একটি রাস্তায় একটি সেন্সর নিয়ে আসলেন। সেন্সরটি আমরা সবাই দেখলাম যে উনি ইংল্যান্ডে পড়ছিলেন, সেখান থেকে নিয়ে এসেছে একেবারে নতুন। বায়ু দূষণের মাত্রা সেই সময় ফার্ম গেটের মোড়ে এমন একটি অবস্থা ছিল যে সেন্সরটি নষ্ট হয়ে গেল তখন। তো তার মানে আমি 2008-এর কথা বলছি। আপনি একটু চিন্তা করে দেখেন তো, ওখানে যিনি ট্রাফিক পুলিশটি দাঁড়িয়ে কাজ করেন তার লাঙের কি অবস্থা, তার ফুসফুসটার কি অবস্থা, আমরা কি কখনো সেটা নিয়ে ভাবি? পরিবেশ আমার প্রিয় বিষয়, আমি পরিবেশ নিয়ে কাজ করি। এখানে সাইমুম পারভেজ আছেন, তিনিও পরিবেশ নিয়ে কথা বলবেন। পরিবেশ দূষণ যেটি আমরা জানি যে বাংলাদেশে এখন পর্যন্ত 7 থেকে 8% মানুষ বায়ু দূষণের মধ্যে বসবাস করেন, মানে বায়ু দূষণ রিলেটেড কোনো অসুখের মধ্যে দিয়ে তাদের জীবনযাপন করেন। বায়ু দূষণ একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় বাংলাদেশে, যেটি অনেক ক্ষেত্রে আমাদের মতো শিক্ষিত মানুষদের কাছে এটি আমরা ওভারলুক করি। আমাদের কারণেই কিন্তু বায়ু দূষণের বিষয়টি আরও প্রকট হয়। আমি যদি বায়ু দূষণ এগুলো নিয়ে কথা বলার আগে একটি প্রশ্ন রাখতে চাই, সেটি হচ্ছে যে এনভায়রনমেন্টাল জাস্টিস। আমরা যারা এনভায়রনমেন্ট পড়াই, এনভায়রনমেন্টাল ল এবং জাস্টিস নিয়ে আমরা খুব কথা বলি। বাংলাদেশে কিন্তু এনভায়রনমেন্টাল ল এর কোনো অভাব নাই, কিন্তু সেটা আমরা কতটা মানি সেই প্রসঙ্গে যদি না যাই, আমরা যদি এনভায়রনমেন্টাল জাস্টিসের কথা বলি, আপনি কখনো ভাবতে পারেন যে যে শিশুটি রাস্তায় বেড়ে উঠছে, সেই শিশুটির যে নিঃশ্বাস নেয় আর আমার শিশু, আমার সন্তান যে নিঃশ্বাস নেয়, তার মধ্যে কিন্তু বিরাট একটি বৈষম্য আছে। সে নিঃশ্বাসটি নিচ্ছে খোলা মাঠে, যেখানে পলিউশনের মাত্রা খুবই ভয়াবহ। আমি কিন্তু এয়ার পিউরিফায়ার কিনতে পারছি। তার মানে এয়ার পলিউশনকে আমরা আসলে একটি বিলাসিতার জায়গায় নিয়ে গেছি। এটি কি একটি পৃথিবীর জন্য কাম্য? এই পৃথিবীতে বাতাস যেহেতু আল্লাহ কর্তৃক নির্ধারিত এবং বিনামূল্যে দেওয়া হয়, সেটিতেই যখন আমরা ইনজাস্টিস করি, তাহলে এনভায়রনমেন্টাল জাস্টিসটা আসলে কোথায় হয়? পরিবেশের পাশাপাশি আমরা অ্যাজমা নিয়ে যদি কথা বলি, এটি এমন একটি অসুখ, প্রত্যেকটি অসুখেরই একটি ট্যাবু থাকে। অ্যাজমা ট্যাবুটা অনেক বেশি। আমরা যদি দেখি যে সোশ্যালি কনস্ট্রাক্টেড কিছু আইডিয়াস এই সোসাইটিতে আছে, আমি যেহেতু জেন্ডার নিয়েও কাজ করি, বাংলাদেশের একটি মেয়ে, তার ব্যাগে ইনহেলার আছে, সেটি সে সবার সামনে ব্যবহার করতে পারে না। আপনাদের মনে আছে কিনা আমি জানি না, কয়েক বছর আগে বাংলাদেশে একটি মেয়ে ক্যান্টনমেন্টের কাছাকাছি জায়গায় কুর্মিটোলায় ধর্ষিত হয়েছিল। তাকে যখন খুঁজে পাওয়া গেল, তার ব্যাগটি যখন খুঁজে পাওয়া গেল, সেখান থেকে একটি ইনহেলার পাওয়া গেছে এই কুর্মিটোলাতে। তখন এটি নিয়ে অনেক ট্রোল করা হয়েছিল, অনেক খারাপ কথা বলা হয়েছিল। তো আসলে বাংলাদেশে ধরে নেওয়া হয় অ্যাজমা একটি সাধারণ রোগ, কিন্তু আমরা জানি যে এটা একটা দীর্ঘমেয়াদী রোগ, এবং এই রোগের কারণে যেটি হয়, বাংলাদেশের পরিবারগুলো ভাবে মেয়েটির বিয়ে হবে না। এই ট্যাবুটা নিয়েই কিন্তু বাংলাদেশের অনেক মেয়ে বেঁচে থাকে। তো আমি মনে করি যে পরিবেশের যে সচেতনতা সেটি সরকার থেকে আসবে, সেগুলো সব ঠিক আছে, কিন্তু নারী বান্ধব একটি চিকিৎসা ব্যবস্থা করা খুবই জরুরি। এবং প্রত্যেকটি অসুখেরই কিন্তু এক ধরনের ট্যাবু থাকে, কিন্তু অ্যাজমা ট্যাবুটা যেন অনেক বেশি। যে কথাটি দিয়ে বেন্নুর ভাই শুরু করেছিলেন যে একটি পরিবারে একটি শিশু যখন অ্যাজমা আক্রান্ত হয়, সেই পরিবারের সমস্ত শান্তি চলে যায়। কিন্তু আপনি কখনো চিন্তা করেছেন যে এই শিশুটি যখন বিবাহযোগ্য হয় এবং সেটি যখন নারী শিশু হয়, সে যখন ক্রমশ বেড়ে ওঠে, তখন তার অবস্থা কি হয়? আমাদের একটি লুকানোর প্রবণতা থাকে। তো আমি মনে করি যে অ্যাজমা এমন একটি বিষয়, এই অসুখটিকে শুধু আপনি পরিবেশগত দিক বা মেডিকেল সায়েন্স দিয়ে বিচার করলে চলবে না। এটির একটি জেন্ডার আসপেক্ট আছে, এবং সেদিকটা আমাদেরকে বিবেচনা করা খুব বেশি জরুরি। আমি মনে করি যে বাংলাদেশে শুধু খালি চিকিৎসা ব্যবস্থা বা চিকিৎসকরাই একদিন ওয়ার্ল্ড অ্যাজমা ডেতে একসাথে মিলিত হয়ে কথা বলবে তা না। মিডিয়ার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আমি জানি না, আমি কখনো হয়তো ছোটবেলায় দেখেছি, কিন্তু এখন আমি মিডিয়াতে তেমন করে কখনো দেখি না অ্যাজমা বিষয়ে সচেতনতা তৈরি করার বিষয়টা। আমি মনে করি যে মিডিয়ার অনেক কিছু করার আছে, যেহেতু মিডিয়া স্পন্সর আছে এই প্রোগ্রামটিতে। আমি মনে করি যে যদি এটি স্ক্রলিং হিসেবে প্রতিদিন যায়, অ্যাজমা সম্পর্কে সচেতনতা, অথবা দুই একটি ভিডিও ক্লিপ যদি যায়, আমি মনে করি যে বাংলাদেশের অনেক মানুষ অ্যাজমা সম্পর্কে সচেতন হবে। আমি
এই মুহূর্তে বলতে চাই যে সরকারেরও অনেক অনেক বড় ভূমিকা আছেন, এখানে স্বাস্থ্যমন্ত্রী আছেন। আমি আশা করব যে উনি যে কাজগুলো করবেন বা আমাদের যে আইনগুলো আছেন, আইনের যাতে বাস্তবায়ন হয়, আইন যাতে শুধুমাত্র কাগজে কলমেই না থাকে। আমি কথা বলেই শেষ করতে চাই যে একটি অসুখের ট্যাবু থাকে, একটি অসুখের সায়েন্টিফিক ব্যাখ্যা থাকে, অনেক কিছুই থাকে, কিন্তু তার পরবর্তীতে যেও আমাদেরকে মনে রাখতে হবে যে মানুষটি অসুস্থ হয় তার সবচেয়ে বড় প্রয়োজন যেটি, সেটি হচ্ছে ভালোবাসা, সহমর্মিতা। অসুস্থ বলে যে কাউকে আপনি জীবন সঙ্গী করতে পারবেন না, বা অসুস্থ বলে একটা মেয়ের বিয়ে হবে না, 2026 সালে অ্যাজমাকে যদি আমরা সেভাবে দেখি, আমার মনে হয় যে এই সমাজকে আরো এগিয়ে যেতে হবে। 2026 এটি ভাবার কোনো অবকাশ নেই। অনেক ধন্যবাদ আপা, আপনি খুব অল্প সময়ের মধ্যে কিন্তু চমৎকারভাবে অ্যাজমা নিয়ে যে কুসংস্কারগুলো, অ্যাজমা নিয়ে যে ট্যাবুগুলো আছে, অ্যাজমা নিয়ে যে স্টিগমাগুলো আছে, এগুলো তুলে ধরেছেন এবং কিছুটা সমাধানের পথ দিয়েছেন। আমি আপনার কথার সূত্র ধরেই আসলে ডক্টর সাইমুম পারভেজ ওনার কাছে যেতে চাই, যেহেতু উনি মাননীয় বিশেষ সহকারী পরিবেশ, বনায়ন এবং জলবায়ু পরিবর্তন বিষয়ক। আমি স্যারের কাছে জানতে চাইব যে বাংলাদেশে যে পরিবেশ দূষণ রোধের আইনগুলো রয়েছে, যেগুলো উনি বলেছেন, ইটভাটা নিয়ন্ত্রণের কথাও রয়েছে, বা অন্যান্য এই ধরনের বেশ কিছু আইন থাকলেও আমরা কিন্তু কার্যকর কোনো উপকার সেই আইনগুলো থেকে পাচ্ছি না বা ফলাফল পাচ্ছি না। তো আপনি নীতি নির্ধারণী পর্যায়ের একজন মানুষ হিসাবে এই আইনগুলোকে শক্তিশালী করার জন্য বা আরো যদি প্রয়োজন হয় কিভাবে কার্যকরী আরো বেশ কিছু পদক্ষেপ নিতে পারেন, আমরা এই নতুন সরকারের কাছে তো অনেক বেশি আশাবাদী। ধন্যবাদ। আপনাদেরও যারা এখানে আয়োজক রয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই আয়োজনটি করার জন্য। কারণ আমরা যদি পুরো পৃথিবীর ডেটাগুলো দেখি তাহলে আমরা দেখব যে অ্যাজমার মতো রোগ বা এই ধরনের রোগে পুরো পৃথিবীতে প্রায় 26 কোটি মানুষ আক্রান্ত হন এবং এর মধ্যে প্রায় 4,55,000 মানুষ মারাও যান। এই যে একটা বিশাল একটা নাম্বার, এই নাম্বারটা শেয়ার নাম্বারটা আসলে দেখলে বোঝা যায় যে এই রোগের মাধ্যমে কত মানুষ হচ্ছে ইম্প্যাক্টেড হচ্ছে, কত মানুষের জীবন ইম্প্যাক্টেড হচ্ছে। তো এখন আপনারা এখানে যারা বিশেষজ্ঞ রয়েছেন, ডাক্তাররা রয়েছেন, তারা এটা কিভাবে কিওর করা যায় সেইটা নিয়ে কথা বলছেন, আরো বলবেন। তো আমরা যারা পরিবেশ নিয়ে কাজ করি বা সরকারের সাথে কাজ করি, বিশেষ করে বিএনপি সরকার যখন ক্ষমতায় আসবে তার আগে আগে যে ক্যাম্পেইন করে, যে ম্যানিফেস্টো, সেখানে আমরা বলার চেষ্টা করেছি যে আমরা প্রিভেন্টিভ কেয়ারের উপরে বেশি গুরুত্ব দিব। একটা অসুখ হয়ে যাওয়ার পরে সেটাকে কিওর করার চাইতে আমরা প্রিভেনশনের দিকে আমরা বেশি গুরুত্ব দেব। সেই কারণে আপনারা যদি খেয়াল করে দেখেন আমাদের ইলেকশন ম্যানিফেস্টোতে আমরা এয়ার পলিউশনকে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দেখেছি। এবং শুধু এটা প্রবলেম না, একটা তো হচ্ছে আপনি যে আইন কানুনের কথা বললেন সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু আইন কানুনের চাইতেও আমার কাছে মনে হয় যে আমাদের সলিউশনের দিকে বেশি গুরুত্বপূর্ণ যেটা, এবং মানুষকে এটার সাথে সম্পৃক্ত করা। আমরা যে প্রোগ্রামটি একটা হাতে নিয়েছি, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর একটা ফ্ল্যাগশিপ প্রোগ্রামও বটে, সেটা হচ্ছে 5 বছরে আমরা 25 কোটি গাছ লাগাতে চাচ্ছি। এই যে 25 কোটি আমরা গাছ যখন লাগাবো, এটার কিন্তু নানা রকম ইম্প্যাক্ট আছে। একটা বড় ইম্প্যাক্ট হচ্ছে আমরা আশা করছি যে এটার ফলে আমাদের পরিবেশের, বিশেষ করে বাতাসের একটা বড় ধরনের পরিবর্তন সেখানে আসবে। তো বায়ু দূষণ এমন একটা বিষয় যে আপনি বিলিয়নিয়ার হন, আপনার অনেক মিলিয়ন টাকা থাকুক, কিন্তু আপনাকে যে বাতাসে বাইরে গেলে শ্বাস নিতে হবে, একদম গরিব মানুষকেও কিন্তু একই বাতাসে শ্বাস নিতে হয়। অর্থাৎ এটা একটা কালেকটিভ এন্টারপ্রাইজ, একটা কালেকটিভ যদি আমরা পদক্ষেপ না নিই তাহলে কিন্তু এটা করা সম্ভব না। যে কারণে আমরা সলিউশনে বেশি গুরুত্ব দিচ্ছি, এবং এই যে 25 কোটি গাছ লাগানোর মাধ্যমে এর মধ্যে প্রায় একটা বড় অংশ হবে ম্যানগ্রোভ গাছ, যেটা মাধ্যমে আমরা কার্বন সিঙ্ক বানাতে চাচ্ছি, যে আমরা প্রচুর পরিমাণে কার্বন ইমিশন কমিয়ে আমরা কার্বন ইমিশনটাকে এমন একটা জায়গায় নিয়ে যেতে চাই যেটা আবার কার্বন ক্রেডিট আমরা দেশের বাইরে আমরা বিক্রিও যাতে আমরা করতে পারি। অর্থাৎ আমরা শুধুমাত্র কিউরের দিকে আমরা নজর দিচ্ছি না, সেটার সাথে সাথে এটা সলিউশন কি হবে সেটা আমরা চিন্তা করছি। ক্লাইমেট চেঞ্জের আরেকটা বিষয় যেটা ওই ম্যাডামও বলেছেন, যে কিভাবে ক্লাইমেট চেঞ্জের মাধ্যমে তাপমাত্রার যে নানা রকম পার্থক্য হচ্ছে, পোলেনের যে নানা রকম হচ্ছে প্রাদুর্ভাব হয়। আমাদের বক্তব্য হচ্ছে
যে যে এক্সিস্টিং লগুলো রয়েছে, যেটা আপনি প্রথমে প্রশ্নে বলেছেন, সেই লগুলো আমরা ইমপ্লিমেন্ট করতে চাই, কারণ আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী এটা খুব ক্লিয়ারলি বলছেন যে তার এটা ফ্ল্যাগশিপ এবং প্রায়োরিটি প্রোগ্রামদের একটা, যে কিভাবে পরিবেশকে রক্ষা করা যায় এবং পরিবেশের এই রক্ষার যে প্রজেক্ট, সেই প্রজেক্টে তিনি নিজে বারবার এটা বলছেন এবং সেই সাথে সাথে মানুষদেরও এটার সাথে সম্পৃক্ত করার কথা কিন্তু তিনি বলছেন। আমরা ইন্ডাস্ট্রিগুলোকে জবাবদিহিতার আন্ডারে নিয়ে আসবো এবং সেই সাথে সাথে আমাদের ব্রিকফিল্ড যেগুলো রয়েছে সেগুলো আমরা অলরেডি সেটাকে রিনিউয়েবল এনার্জি হিসাব তাতে যাতে তারা যাতে ব্যবহার করে, পলিউশন যাতে কম হয়, সেটার জন্য তাদের সাথে আমরা বসা শুরু করেছি এবং সামনের দিনে আরও আপনারা দেখতে পাবেন যে কিভাবে ব্রিক লিন যেগুলো রয়েছে, ইটভাটা, সেখানে আরও কমবে এবং সেই সাথে সাথে আমাদের ভেহিকেলগুলো আপনারা যেটা দেখেন যে যেগুলো আমরা প্রচুর পরিমাণে পলিউশন করে, সেই ভেহিকেলগুলো আমরা ইলেকট্রিক ভেহিকেল আনার চিন্তা ভাবনা করছি বাংলাদেশে। এখন একটু যেতে চাই আমাদের অতি প্রিয় মুখ, আমাদের প্রিয় শিল্পী জনাব ফেরদৌস ওয়াহিদ, ওনার কাছে। আপনার কাছে একটু জানতে চাইবো যে একজন শিল্পী হিসাবে, একজন রোল মডেল বা একজন সমাজে অনুসরণীয় ব্যক্তি হিসাবে, একজন প্রেরণাদায়ী ব্যক্তি হিসাবে আপনি কিভাবে অ্যাজমাকে দেখেন বা এই ধরনের রোগগুলোকে নিয়ন্ত্রণে কি ধরনের ভূমিকা আপনাদের থাকতে পারে বা কিভাবে মানুষকে আপনারা উদ্বুদ্ধ করতে পারে? আসসালামু আলাইকুম। আমার এই সচেতনতাটা আমার এলো কিন্তু বাংলাদেশ লাং ফাউন্ডেশনের কারণে। তাদের থিম সং করতে গিয়ে আমি বুঝতে পারলাম যে স্বাস্থ্য কাকে বলে, কিভাবে সচেতন থাকা যায়। তাই আজকে আমি লাং ফাউন্ডেশন পরিবারের প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করে কিছু অনুরোধের ঢেকে গেলানোর জন্য এসেছি। এবং প্রথম অনুরোধটি হবে, এই ধরনের সেমিনার শুধু আমাদের মধ্যে রাখলেই হবে না। আমাদের পরিবেশবাদী উনি বলেছেন সুন্দর কথা, আজকের এই রেকর্ড যেটা হচ্ছে এটা যদি বারে বারে টিভিতে দেখানো হয়, এটা পুরো বাংলাদেশের লোকেরা দেখবে। অনেকের কাছে এটা বোরিং সাবজেক্ট মনে হবে প্রথম, কিন্তু দিতে দিতে ওই বোরিং কানকেই কিন্তু কোনো একদিন গ্রহণযোগ্য কান হিসেবে গ্রহণ করানো যাবে। আপনারা বেশি বেশি করে আমাদের বলবেন, আমরা শুনবো এবং এই শুনে আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করবো মানুষকে। আপনাদের তো দাঁড়ে দাঁড়ে যাওয়া সম্ভব না, আমরা যাই, সুতরাং আমাদের যত শোনাবেন এটা ততই আমরা বলতে পারবো। তাই আজকে আমি একটি স্লোগান নিয়ে এসেছি, সেটি হলো, যত মানবে স্বাস্থ্য কথা, থাকবে না তোমার কোনো অসুস্থতা। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনার এই অনুপ্রেরণামূলক কথাগুলোর জন্য। কারণ আপনার গানের দিকে যেভাবে আমরা চেয়ে থাকতাম, এখন কিন্তু আপনার এই ধরনের কথাগুলোর দিকেও আমরা অনেকেই তাকিয়ে থাকি। আমি এখন মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের কাছে যেতে চাই। স্যার, আপনার কাছে আমাদের প্রত্যাশা অনেক, কারণ একটি বিশাল পরিবর্তনের পরে অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে কিন্তু জনগণ ভোট দিয়ে আপনাদেরকে ক্ষমতায় এনেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী অনেক আশাব্যঞ্জক পরিকল্পনার কথা, অনেক আশাব্যঞ্জক কার্যক্রমের উনি সূচনা করেছেন। আমরা আজকে যে বিষয়টি নিয়ে এসেছি, অর্থাৎ অ্যাজমা বা এই ধরনের শ্বাসকষ্টজনিত যে ক্রনিক ডিজিজগুলো আছে, সেগুলোকে কিভাবে আমরা নিয়ন্ত্রণ করতে পারি, এই সব কিছুর প্রেক্ষাপটে আপনার কথাগুলো আমরা শুনতে চাই, জানতে চাই যে আপনারা কি ভাবছেন এবং আমরা আসলেই কোন পথে, কোন দিক নির্দেশনায় সামনে চলতে পারব। ধন্যবাদ। আজকে বাংলাদেশ লাং ফাউন্ডেশন আয়োজিত বিশ্ব অ্যাজমা দিবস উপলক্ষে এই অনুষ্ঠানে উপস্থিত চিকিৎসকবৃন্দ এবং পাশাপাশি আজকে এখানে পরিবেশ বিশেষজ্ঞ আছেন ভূগোল বিশেষজ্ঞ, জলবায়ু বিশেষজ্ঞ, এখানে আমরা এছাড়াও পেয়েছি বিশিষ্ট সঙ্গীত শিল্পী। সুতরাং আজকের এই অনুষ্ঠানটা আসলে শুধুমাত্র এই অ্যাজমাকে কেন্দ্র করে কয়েকজন চিকিৎসকের আলোচনা নয়, যথার্থই এই আলোচনার ভেতর থেকে উঠে এসেছে যে স্বাস্থ্য কেবলমাত্র চিকিৎসা বা চিকিৎসকেই সীমাবদ্ধ না। স্বাস্থ্য বলতে আমরা যেটা বলি যে কমপ্লিট ওয়েলবিং, মানুষের ভালো থাকা, সেই সুস্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু চিকিৎসক এবং স্বাস্থ্য ব্যবস্থা বলতে আমরা যেটা বুঝি সেটুকুর যেমন ভূমিকা রয়েছে। আমরা যে পরিবেশে বেড়ে উঠি, যে পরিবেশে আমরা ফাংশন করি, যেখান থেকে আমাদের খাদ্য আসে, যেখান থেকে আমাদের বাতাস নেই, আমরা যে পানি আমরা ব্যবহার করি,
এই সমস্ত কিছুই কিন্তু একদিকে আমাদের স্বাস্থ্যের হানি ঘটাতে পারে, অন্যদিকে সঠিকভাবে এটাকে ব্যবহার করতে পারলে এটাই হয়ে উঠতে পারে আমাদের সুস্বাস্থ্যের কারণ। আজকের এই আলোচনাটা অত্যন্ত প্রাণবন্ত এবং সঠিকভাবেই এই যে মাল্টি সেক্টরাল অ্যাপ্রোচ হেলথে দরকার সেই বিষয়টিকে তুলে ধরেছে। আপনারা জানেন যে আমাদের এই নতুন নবনির্বাচিত সরকার, আমরা নির্বাচনের আগেই যে নির্বাচনী ইশতেহার দিয়েছিলাম সেখানে আমরা সুস্বাস্থ্যের বাংলাদেশের কথা বলেছি এবং আমরা সেই ইশতেহার নিয়ে জনগণের কাছে গিয়ে জনগণের ম্যান্ডেট পেয়েছি এবং সেই সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়ে তোলাই হবে আমাদের স্বাস্থ্য সেক্টরের মূল কাজ। তো সেই সুস্বাস্থ্যের বাংলাদেশে আমরা কয়েকটি বিষয়ে জোর দিয়েছি। আজকে যেমন অ্যাজমা নিয়ে কথা হচ্ছে, এই হাঁপানি রোগ, এটা সম্পর্কে আমরা ইতিমধ্যেই শুনেছি এবং জানি যে যে কোনো বয়সী মানুষের এটা হতে পারে। এটা শিশুদের হতে পারে, বয়স্ক মানুষের হতে পারে, কর্মক্ষম বয়সে যারা আছেন তাদের হতে পারে, এটা দীর্ঘদিন থাকতে পারে। এটা হওয়ার ক্ষেত্রে পরিবেশের যেমন ভূমিকা আছে, একইভাবে অন্যান্য ফ্যাক্টরও কাজ করতে পারে এবং বিভিন্ন ধরনের ট্রিগার সেটাকে বাড়িয়ে দেয়। তো এই যে একটা রোগ যেটার ব্যাপ্তি এবং পুরো আমাদের মানুষের লাইফ স্প্যানে যাদের শিশুকালে হচ্ছে তারা কিন্তু জীবনের বিভিন্ন স্টেজ পার হবেন এই রোগটাকে নিয়ে। তো সেই রোগকে নিয়ে কাজ করার ক্ষেত্রে যেমন অন্যান্য এরকম ক্রনিক ডিজিজ যেগুলো আছে বাংলাদেশে সহ সারা পৃথিবীতেই আমরা দেখতে পাচ্ছি যে ক্রমশ ক্রনিক ডিজিজের কারণে ডিসেবিলিটি এবং ডেথ বাড়ছে। তো আমরা মনে করি ক্রনিক ডিজিজ যেগুলো দীর্ঘমেয়াদী সেগুলোকে প্রথমে দরকার আসলে প্রিভেনশন অ্যান্ড প্রমোশনের উপর জোর দেওয়া। আমরা সুস্বাস্থ্যের বাংলাদেশের যে পরিকল্পনা সেখানেও আমরা বলেছি যে আমাদের সবচেয়ে বেশি অগ্রাধিকার থাকবে রোগ প্রতিরোধ এবং রোগ হওয়ার আগেই যেন মানুষকে সুস্থ জীবনের দিকে আমরা গাইড করতে পারি। অর্থাৎ আমরা প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থার উপরে জোর দিব। সেখানে একটা বিরাট অংশের কাজ থাকবে লক্ষ লক্ষ স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে একেবারে তৃণমূল পর্যায় থেকে নগরের ওয়ার্ডে ওয়ার্ডে আমরা চাই যে আমাদের প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীরা হেলথ প্রমোশন এবং প্রিভেনশনের বার্তা নিয়ে মানুষের কাছে যাবেন। পাশাপাশি আমরা একটা সীমিত সম্পদের দেশ এবং আমাদের এই বিশাল জনগোষ্ঠী তাদের যে জনস্বাস্থ্যের যে চাহিদা সেটাকেও কিন্তু আমরা কত হাসপাতাল আমরা বানাবো, কত অসুস্থ মানুষ আমরা দেখব, কত পরিবেশ দূষণের কারণে মানুষকে মৃত্যুর দিকে যেতে দেখব, কত মানুষকে আমরা দেখব ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য অপেক্ষা করছে। এই অসম্ভবের চেয়ে আমাদের কাছে মনে হয়েছে যৌক্তিক অ্যাপ্রোচটা হবে যাতে আমরা প্রিভেনশন প্রমোশনের মাধ্যমে, হেলদি লাইফস্টাইল প্রমোট করার মাধ্যমে, পরিবেশগত উন্নয়নের মাধ্যমে মানুষের সুস্বাস্থ্য যদি নিশ্চিত করতে পারি তাহলে আমাদের টার্সিয়ারি কেয়ারে যে খরচ, যে ব্যবস্থাপনা, যে উন্নত যে যন্ত্রপাতি, চিকিৎসা ব্যয়বহুল সেগুলোর ব্যবস্থাও কিন্তু প্রয়োজনটা অনেকটা কমে যাবে। আমরা প্রাইমারি হেলথ কেয়ার সিস্টেমে ইউনিয়ন পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে অধিকাংশ অসুখ বিসুখের চিকিৎসার ব্যবস্থা করতে চাই। আর বিশেষায়িত দীর্ঘমেয়াদী চিকিৎসা যেগুলোতে লাগে, যেগুলো অনেক মানুষের বাংলাদেশে এখন প্রয়োজন, এই যে কিডনির ডায়ালাইসিস থেকে শুরু করে ক্যান্সারের দীর্ঘমেয়াদী চিকিৎসা এবং অন্যান্য বেশ কিছু ধরনের রোগের জন্য মানুষকে এখন বড় বড় শহরে চলে আসতে হয়, ঢাকা শহরে আসতে হয় এবং 70% তাদের এই চিকিৎসার খরচ পকেট থেকে দিতে হয়, যেটা অত্যন্ত ব্যয়বহুল। গ্রামের অনেক মানুষকে জমি জমা বিক্রি করে দিতে হয় এই সমস্ত চিকিৎসার জন্য। আমরা একটা মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে মানুষকে জমি জমা বিক্রি করে চিকিৎসার জন্য ঢাকার বড় হাসপাতালের বারান্দায় মাসের পর মাস শুয়ে থাকতে হবে না। তো আমাদের সরকারের এই পরিকল্পনাগুলো নিয়ে ইতিমধ্যে আমরা কাজ শুরু করেছি। অ্যাজমার ক্ষেত্রে আমি মনে করি সচেতনতা তৈরি করার একটা বিরাট সুযোগ এবং প্রয়োজনীয়তা আছে। বাচ্চাদের ক্ষেত্রে যে স্টিগমার কথা বলা হয়েছে, একজন মেয়েদের ক্ষেত্রে, নারীদের ক্ষেত্রে যে স্টিগমার কথা বলা হয়েছে, যে আমাদের সমাজে অসুখ বিসুখকে এখনো অনেকভাবে স্টিগমাটাইজ করা হয় এবং সেটার বাধা এই যে সোশ্যাল যে পারসেপশন তৈরি করা হয় সেটাকে কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। তো এই পুরো পরিসরটাই আজকের আলোচনায় এসেছে। সরকারের পক্ষ থেকে আমরা স্বাস্থ্য ব্যবস্থায় যেমন এই পরিবর্তনগুলোর মাধ্যমে অ্যাজমার মতো রোগীদের কাছে দ্রুত পৌঁছানোর চেষ্টা করব। বিশেষায়িত হাসপাতালগুলোতে এগুলোর চিকিৎসা, প্রশিক্ষিত জনবল, সেগুলোর জন্য আমরা কাজ করছি, সেই কাজগুলো অব্যাহত থাকবে। পাশাপাশি আমি মনে করি যে নগর স্বাস্থ্যের ক্ষেত্রে নগরায়নের ফলে আমার মনে হয় যে অ্যাজমা, যে সমস্ত ফ্যাক্টর অ্যাজমার সাথে জড়িত, এগুলো হয়তো নগর অঞ্চলে অনেক বেশি দেখি
এই ঢাকা শহর থেকেই এই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আছেন আপনি, যেতে গেলে আমিনবাজার পার হলেই আমরা দেখতে পাই বড় বড় ইটের ভাটা, সেখান থেকে যে ধোঁয়া হচ্ছে এবং এই ঘনবসতি বড় শহরগুলোতে পরিবেশের যে অবস্থা আমরা প্রতি বছর দেখি, এখানকার বায়ু দূষণের যে ইন্ডেক্স সেখানে বোধহয় আমরা পৃথিবীতে ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে থাকে এই ঢাকা শহর। সুতরাং পরিবেশ মন্ত্রণালয়ের বিরাট কাজ করার সুযোগ রয়েছে। আইনকে আসলে কার্যকর করা সেটা একটা বড় চ্যালেঞ্জ, কারণ আপনারা জানেন যে পরিবেশ দূষণের সঙ্গে যে সেক্টরগুলো জড়িত সেখানে যারা ব্যবসায়ী আছেন বা যারা এগুলোর সাথে জড়িত থাকেন তারা এক অত্যন্ত শক্তিধর একটা পক্ষ। তো আমরা যেহেতু জনগণের ম্যান্ডেট নিয়ে সরকারটা এসেছে, এই সমস্ত শক্তিধর পক্ষকেও জনগণের কল্যাণের যে কোনো কাজে আমরা মনে করি গণতন্ত্রের এটাই শক্তি যে আমরা সেই শক্তিটাকে জনসমর্থন এবং জনকল্যাণের জন্য যে কাজগুলো করতে হয় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা বিশ্বাস করি দৃঢ়তার সাথে আমরা সেই কাজগুলো সামনে এগিয়ে নেব এবং বাংলাদেশের মানুষের সুস্বাস্থ্যের জন্য যেই সেক্টরে যা কিছু করা লাগে সেভাবে আমরা সমন্বিতভাবে কাজ করার পরিকল্পনা করছি। আজকের এই অনুষ্ঠানের আয়োজকদেরকে আবারও ধন্যবাদ, চমৎকার একটি আয়োজন এবং আমাকে সুযোগ দেওয়ার জন্য। যেভাবে আপনি বলেছেন যে বাংলাদেশ সরকার প্রাথমিক চিকিৎসাকে গুরুত্ব দিচ্ছে, অর্থাৎ প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, এই কথাটাকে যদি আসলে আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় আমরা আত্মস্থ করতে পারি অবশ্যই সেটিই হবে সবচেয়ে সঠিক পদক্ষেপ। সেই সঙ্গে আপনি বিভিন্ন আইনের ব্যাপারে এবং বিভিন্ন ধরনের প্রস্তুতির ব্যাপারে বলেছেন, এগুলো আমাদেরকে অবশ্যই অনেক বেশি আশাবাদী করে তুলছে। আমাদের ভিতরে আমরা অনেক প্রত্যয় অনুভব করছি যে অচিরেই আমরা হয়তোবা যে সুস্বাস্থ্যের বাংলাদেশ বলে যে কথাটি আমরা এখন শুনছি সেটি আসলে শুধু কথা থাকবে না, বাস্তবে পরিণত হবে। আমরা 1.5 দশক আগে একটি জরিপ করেছিলাম বাংলাদেশ লাং ফাউন্ডেশনে, সেখানে 70 লক্ষের উপরে অ্যাজমা রোগী পাওয়া গিয়েছিল, যেটি আমাদের ধারণা এখন 1 কোটি ছাড়িয়ে গেছে। দেশকে নিয়ে কাজ করতে হবে, এই দেশের মানুষকে অবশ্যই সুরক্ষা দিতে হবে। বাংলাদেশ লাং ফাউন্ডেশন এবং এই ধরনের সমাজ সচেতন আরো বেশ কিছু প্রতিষ্ঠান এবং চিকিৎসা বিজ্ঞানীরা এদেশের এ নিয়ে কাজ করছেন, ভাবছেন। আমি এখন যেতে চাই বাংলাদেশ লাং ফাউন্ডেশনের সম্মানিত মহাসচিব প্রফেসর আসিফ মুস্তফা মাহমুদ স্যারের কাছে। স্যার, অ্যাজমা নিয়ে আমরা আমাদের দেশে আমাদের চিকিৎসা বিজ্ঞানীরা এবং স্বাস্থ্যকর্মীরা কি ভাবছেন, কি করছেন, খুব সংক্ষেপে যদি একটু আমাদেরকে বলেন। আমরা তো অ্যাজমাকে প্রতিরোধ করতে চাই, যেটা মাননীয় প্রতিমন্ত্রী বললেন। যদি এই প্রদাহ যে আগুন, যদি ওটাকে বাংলায় বলি, এই আগুন যেটা শ্বাসনালীতে আছে এটাকে যদি নিয়ন্ত্রণ করতে হয় তাহলে আমাদেরকে প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থায় আমরা জানি যে নন কমিউনিকেবল ডিজিজ কর্নার বলে একটি ইউনিট স্থাপিত হয়েছে এবং অ্যাজমা একটি নন কমিউনিকেবল ডিজিজের অগ্রাধিকার পর্যায়ে আসে। এনসিডি কর্নার যেগুলি তৃণমূল পর্যায়ের স্বাস্থ্য ব্যবস্থায় স্বাস্থ্য ফ্যাসিলিটিগুলোতে রয়েছে সেখানে যদি সম্পৃক্ত করতে পারি আমরা আশাবাদী যে তৃণমূল পর্যায়ে এবং প্রাথমিক অবস্থায় এই প্রদাহজনিত অ্যাজমা রোগটি খুব সুন্দরভাবে নিয়ন্ত্রণে আনা যাবে। অনেক ধন্যবাদ। ধন্যবাদ স্যার আপনাকে। আসলে আপনি সঠিকভাবেই তুলে ধরেছেন যে দেশকে আগে ভাবতে হবে, দেশ নিয়ে কাজ করতে হবে এবং দেশের প্রেক্ষাপটটাকেই আসলে আন্তর্জাতিকভাবে তুলে ধরতে হবে। তাহলেই আমরা আসলে এই ধরনের সমস্যাগুলো, রোগ ব্যাধিগুলোর বিরুদ্ধে আমরা আমাদের প্রতিরোধ এবং আমাদের কার্যক্রমকে অত্যন্ত সঠিকভাবে তুলে ধরতে পারব। বিশ্ব অ্যাজমা দিবসের এই আলোচনা থেকে আমরা এটি বুঝতে পারছি যে এই রোগটি প্রতিরোধ করা বা নিয়ন্ত্রণ করা দুরূহ হলেও অসম্ভব কিছু নয় এবং বাংলাদেশে এই নিয়ে যথেষ্ট কাজ হচ্ছে এবং এই নিয়ে অনেক চিন্তা ভাবনাও হচ্ছে। আমরা আমাদের আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমি এখন যেতে চাই বাংলাদেশ লাং ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্ষব্যাধি বিশেষজ্ঞ এবং বাংলাদেশে বক্ষব্যাধি চিকিৎসা এবং গবেষণার পথিকৃৎ প্রফেসর ডাক্তার মোহাম্মদ আলী হোসেন স্যারের কাছে। স্যার, আমরা আপনার কাছ থেকে জানতে চাই আপনার এই যে সুদীর্ঘ অভিজ্ঞতা, এই অভিজ্ঞতার আলোকে আপনি অ্যাজমাকে বা শ্বাসকষ্টজনিত এই যে দীর্ঘস্থায়ী রোগ এগুলোর চিকিৎসা এবং নিয়ন্ত্রণের জন্য
কোন বাধাটিকে সবচেয়ে বড় করে মনে করছেন এবং কিভাবে সেটিকে আমরা উত্তরণ করতে পারি এবং কিভাবে এটিকে চিকিৎসকদের বাইরেও সমাজকে এবং নীতি নির্ধারককে একসাথে আমরা সম্পৃক্ত করতে পারি, এই ব্যাপারে আপনার বক্তব্যটা আমরা শুনতে চাই। ধন্যবাদ বেনর। এটা খুবই সহজ হচ্ছে এই জন্য যে আমরা সচেতনতা সৃষ্টি করতে হবে জনগণের মধ্যে, এবং সেটা শুরু করতে একদম গ্রাম পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে শুরু করতে হবে। এবং সেটা করার জন্য আমাদের সবকিছুই আছে, আমাদের মিডিয়া আছে, আমাদের জনবল আছে, আমাদের চিকিৎসক আছে, আমাদের পরিবার বান্ধব কর্মকর্তারা আছে। শুধুমাত্র এটা ইফোর্ট দরকার। ইফোর্ট হচ্ছে যে আমরা প্রতিটা থানায়, প্রতিটা উপজেলা লেভেলে যদি আমরা মিটিং করি, জনগণকে উদ্বুদ্ধ করি যে আপনার বাচ্চার এই সমস্যাগুলো হলে নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে যাবেন, তাহলে চিকিৎসক সেটাকে অ্যাজমা ডায়াগনোসিস করতে পারবে এবং আর্লি ডায়াগনোসিস হলেই কিন্তু অ্যাজমা নিয়ন্ত্রণ করা সম্ভব। দ্বিতীয় হচ্ছে ডায়াগনোসিস করার জন্য খুব বেশি কিছু প্রয়োজন হয় না। একটা পিক ফ্লো মিটার অথবা একটা স্পাইরোমিটার, যেটা একেবারে উপজেলা লেভেলে দেওয়া সম্ভব, আমাদের চিকিৎসকরাও খুব বেশি ওরিয়েন্টেড, সেটা দিয়ে দিলেই কিন্তু ডায়াগনোসিস হয়ে যাবে। সুতরাং কমপ্লিকেটেড অ্যাজমা পেশেন্ট আমাদের কাছে আসবে না টারশিয়ারি লেভেলে। আর এখন বর্তমান গভর্নমেন্ট যেটা করছেন, ওনারা কিন্তু নন কমিউনিকেবল ডিজিজ একটা কর্নারও করেছেন সব জায়গায়। সেখানে কিন্তু অ্যাজমা যেহেতু একটা নন কমিউনিকেবল ডিজিজ, এটাকে লেবেল করে ইনহেলার দেওয়ার ব্যবস্থা আছে। সুতরাং আমি মনে করি যে কথাটা বললেন যে সচেতনতা সৃষ্টি করা, মিডিয়াকে এগিয়ে আসা এবং আমরা চিকিৎসকরা যদি সম্পৃক্ত হতে পারি, তাহলে কিন্তু অ্যাজমা আমাদের দেশে খুব সহজে আমরা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। পাশাপাশি অ্যাজমা চিকিৎসার যে ওষুধগুলোর যদি আমরা বলতে চাই, পৃথিবীর উন্নত দেশে যে ওষুধগুলো পাওয়া যায় আমাদের দেশে সব ওষুধই আছে, এবং আমাদের দেশে অ্যাজমার চিকিৎসার সর্বোচ্চ বায়োলজিস্টগুলো এসে গেছে। সুতরাং আমি মনে করি যে অ্যাজমার চিকিৎসার কোনো অন্তরায় আমাদের দেশে নাই, ডায়াগনোসিসের জন্য কোনো অন্তরায় আমাদের দেশে নাই, শুধু সদিচ্ছার অভাব রয়েছে। আমি মনে করি বর্তমান সরকার যে সুদূরপ্রসারী পরিকল্পনা এবং সুদূরপ্রসারী দৃষ্টিভঙ্গি, সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়ার যে ইচ্ছা, সেই ইচ্ছাকে যদি আমরা প্রাধান্য দিতে চাই, তাহলে কিন্তু আমাদেরকে দোরগোড়ায় যেতে হবে, জনগণের কাছে যেতে হবে, যাতে করে আমরা অ্যাজমাকে ডায়াগনোসিস করতে পারি, চিকিৎসা দিতে পারি, যাতে করে কমপ্লিকেটেড অ্যাজমা পেশেন্ট টারশিয়ারি লেভেলে না আসে। এতে করে আমরা আমাদের দেশে অ্যাজমাকে নিয়ন্ত্রণ করতে সম্ভব হবে। অসংখ্য ধন্যবাদ স্যার। আসলে আপনি যে কথাটি বলেছেন সেই কথাটি সূত্র ধরেই বলতে চাই যে অ্যাজমা নিয়ন্ত্রণ বা এই ধরনের কোনো জটিল রোগকে আমাদের দেশে হাতের মুঠোয় এনে এর থেকে রোগীদেরকে রক্ষা করার যে প্রক্রিয়া, সেটি চলমান রয়েছে বহুদিন ধরে, এবং সেটির যদি একটু সঠিক প্রয়োগ এবং সঠিক পদ্ধতিতে আমরা এগিয়ে যেতে পারি, অবশ্যই আমরা এ ব্যাপারে সফলতা অর্জন করতে পারবো। আজকের আলোচনায় আমরা যেমন চিকিৎসকদের পেয়েছি, আমরা তেমনভাবে পেয়েছি আমাদের সমাজের অত্যন্ত পরিচিত মুখ শিল্পী সমাজের প্রতিনিধিকে, আমরা পেয়েছি শিক্ষকদেরকে, আমরা পেয়েছি রাজনৈতিক নেতা এবং নীতি নির্ধারকদেরকে। সবার কথা থেকে একটি বক্তব্যই ফুটে উঠেছে যে আমরা এই ধরনের জটিল স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় একজোটে কাজ করতে চাই, তাহলে আমরা বাংলাদেশকে সুস্বাস্থ্যের বাংলাদেশে পরিণত করতে পারবো খুব সহজেই। এবং সেটির ব্যাপারে যেমন চিকিৎসা কর্মীরা, চিকিৎসকরা জড়িত রয়েছেন, সচেতন রয়েছেন, একই সাথে সমাজের সচেতন অংশও কিন্তু সম্পৃক্ত রয়েছে। এবং সবচেয়ে বড় কথা, আমাদের নেতৃবৃন্দ, আমাদের নীতি নির্ধারকরা এ ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ এবং তারা যে আশাবাদ ব্যক্ত করেছেন, তাতে আমরা অবশ্যই মনে করতে পারি যে অচিরেই আমরা এ ব্যাপারে সফলতা অর্জন করব। আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমি মনে করি একটি নতুন পথ চলার আমাদের শুরু হতে পারে, যেটি মূল কথাটি থাকবে এইটি যে আমরা সর্বস্তরের পর্যায়ের লোকজন একসাথে হয়েই আমরা এই ধরনের স্বাস্থ্য সমস্যাগুলোকে মোকাবেলা করব এবং বাংলাদেশকে নিয়ে যাব একটি সমৃদ্ধ স্বাস্থ্যবান জাতির দেশ হিসাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। Focus Group Discussion on World Asthma Day 2026, an initiative of ATN News, organized by Bangladesh Lung Foundation, supported by Afsonin Pharma Limited and Trilog.